আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। যাই হোক, আজকে হচ্ছে আমার লাইফে ফার্স্ট অনলাইন লাইভ ক্লাস। আমি এর আগে কখনো লাইভ ক্লাস নেই নাই। আমি জানি না কেমন হচ্ছে, তবে আমি আশাবাদী যে অবশ্যই ভালো কিছু হচ্ছে। আর যদি খারাপ কিছু হয়, মানে লেখা স্পষ্ট বা কোনো সমস্যা হয়, তাহলে আমি আশা করি আপনারা সেটা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আপনাদের দোয়ায় আমার এইভাবে আসার কারণ হচ্ছে যে আপনাদের দোয়ার ভালোবাসাই আমার ফেসবুক পেজে 100K ভিউজ, অর্থাৎ 1 মিলিয়ন ভিউজ ক্রস করেছে। সেখান থেকে ফেসবুক আমাকে অনুমতি দিয়েছে যে না, ইউ আর পারমিটেড টু লাইভ ক্লাস, মানে তুমি লাইভ ক্লাস নিতে পারো আর কি। তো সেই জায়গা থেকে আমার আশা। তো আবার বলতেছি, আমার প্রথম ক্লাস, আমি জানি না কেমন হচ্ছে, তবে আমি আশা করি আপনারা অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আর যারা শেখার উদ্দেশ্যে আমার এখানে আছেন, তারা তো আমার বান যেটা বোঝাতে চাই। তো আপনারা হোয়াইট বোর্ড দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমাদের আলোচনার টপিকটা হবে হচ্ছে কি, নাম্বার। আমি সপ্তাহখানেক আগে আমার পেজে পোস্ট করছিলাম যে নাম্বার সম্পর্কে আপনাদের যেসব প্রশ্ন আছে, যেসব কনফিউজড আছে, সেগুলো আমাকে বলতে পারেন। আমি সেই সব প্রশ্নের ভিত্তিতে অ্যানালাইসিস করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি দেখছি আমার অনেক কাছের জন আমাকে কমেন্ট করে নাই, শরম করছে হয়তো, কিন্তু ইনবক্সে অনেকে মেসেজ করছে। আমি চেষ্টা করব তিনাদের প্রশ্নগুলো যাতে আমার লেকচারের কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে আমার এই লেকচারটা কাদের জন্য। ফার্স্ট অফ অল, আমার লেকচারটা হচ্ছে তাদের জন্য যারা অ্যাডমিশনে আছে কিংবা অনার্স লেভেলে আছে, অনার্স পাস করেই চাকরির লাইফে ঢুকবে। ইংরেজি কখনোই দেখছে, ইংরেজি তো দেখছে, এতদূর যেহেতু আসছে ইংলিশে দেখছে, কিন্তু সেইভাবে ইংলিশকে মানে কন্ট্রোল করতে পারেনি, হ্যাক করতে পারেনি। তাদের জন্য শুরু থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত আমি দেখিয়ে দেব, ওকে? তো কোনো টেনশনের কোনো কারণ নাই। আমি একদম সহজ বাংলায়, যারা আমাকে আগে থেকে দেখেন, একদম সহজভাবে উপস্থাপন করে থাকি, যে বুঝতে আপনার কোনো সমস্যা হবে না, আমি আশা করি। তো যাই হোক, নাম্বার সম্পর্কে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এই নাম্বারটা আসলে কি। এই নাম্বারটা আসলে হচ্ছে কি? এই নাম্বারটা হচ্ছে আপনার এই পৃথিবীতে যত ব্যক্তি আর বস্তু আছে, কয়টা জিনিস ভাইয়া? দুইটা, ব্যক্তি আর বস্তু আছে। এদের সংখ্যা তো আছে, এদের একটা আছে নাকি অনেকগুলো আছে? এই যে জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে এই নাম্বারের ভিতরে। আর একটা বিষয় বলি, যে মনে করেন ইংরেজিতে গ্রামারে অনেক টপিক আছে, ঠিক আছে না? কিন্তু অনেকগুলো টপিক আপনার এই মুহূর্তে মাথায় নিয়ে আসার দরকার নেই, সবকিছু ভুলে যান। আপনি মনে করেন আপনার কাছে এখন জাস্ট একটা টপিক, এই টপিকটা আমাকে শেষ করা লাগবে, এই টপিক থেকে আমার পরীক্ষায় 50টা যদি এমসিকিউ আছে, আমি সেই 50টাতে 49টা এমসিকিউ পারবো, এরকম মেন্টালিটি নিয়ে ক্লাস করেন, ঠিক আছে? তো যেখানে ছিলাম, যে এই নাম্বার সম্পর্কে, নাম্বারটা কি বলছিলাম আর কি, যে
যত হচ্ছে আপনার ব্যক্তি বস্তু আছে সেগুলো সংখ্যা বোঝাবে, একটা না দুইটা না তিনটা, এটা ঠিক আছে। আমি যদি একটু বইয়ের ভাষায় সংজ্ঞাটা দিতে যাই, তো সংজ্ঞাটা এরকম হবে যে নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়। ইংলিশ গ্রামারের যে টপিকটা কিসের কিসের ভাইয়া, নাউন আর হচ্ছে প্রোনাউনের, কিসের নাউন এবং হচ্ছে প্রোনাউনের। এখানে দেখেন নাম্বারটাকে আরো একটু ছোট করে দিলাম আমি আপনাকে, তো আমি ফার্স্ট টাইম নাম্বারকেই হচ্ছে পুরো গ্রামার থেকে নাম্বার বাদ অন্যগুলো ডিলিট করালাম। এখন আমি আপনাকে নাম্বারের ভিতরে দুইটা জিনিস, মানে কোন জায়গা দুটো আমাদের হচ্ছে নাম্বার নিয়ে কাজ করতে হবে, এই দুইটা জায়গা নিয়ে, একটা হচ্ছে নাউন জায়গা নিয়ে আর একটা হচ্ছে কোন জায়গা নিয়ে, প্রোনাউনের জায়গা নিয়ে। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু নাউন পড়িয়েছি, নাউনের 5টা প্রকারভেদ, ঠিক আছে না? ওই 5টা প্রকারভেদের ভিতরে কোন কোন জায়গায় কোন কোন প্রকারভেদে আমাদেরকে এই নাম্বার নিয়ে কাজ আছে, ঠিক আছে? তো আমাদের 5টা নাউনের ভিতরে মাত্র 2টা নাউন নিয়ে কাজ আছে। 2টা নাউনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই নাম্বারটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? কোন 2টার ক্ষেত্রে? একটা হচ্ছে আমাদের কমন নাউন আর আরেকটা হচ্ছে আমাদের কি, কালেকটিভ নাউন, ঠিক আছে? মানে আমাদের যে 5 প্রকারের নাউন রয়েছে, আমরা সবগুলো পৃথিবীতে যত নাম আছে সবগুলোকে তো 5টা টাইপে ভাগ করছিলাম, তাই না? তো ওই 5টা টাইপের ভিতরে আমাদের এই নাম্বার সিস্টেমটা কাজে লাগবে শুধুমাত্র এই কমন নাউন এবং কালেকটিভ নাউনের ক্ষেত্রে। এছাড়া যে হচ্ছে আমাদের অন্যান্য নাউনগুলো থাকলো, কোনগুলো ভাইয়া? হচ্ছে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 3 প্রকার টাইপের ক্ষেত্রে আমাদের এই নাম্বার সিস্টেম কাজ করবে না। তাহলে আমি আরো একটু নির্দিষ্ট করে দিতে পারলাম না যে আমাদের নাম্বারটা খাটবে হচ্ছে নাউন এবং প্রোনাউনের জায়গায়। নাউনের ভিতরে যে 5টা প্রকারভেদ আছে তার ভিতরে আমার এই যে প্রপার, যে নির্দিষ্ট নামবাচক যে নামগুলো আছে, ম্যাটেরিয়াল, বস্তুবাচক, অ্যাবস্ট্রাক্ট, গুণবাচক, এগুলোর ক্ষেত্রে আমাদের নাম্বার সিস্টেম খাটবে না। মেইনলি নাম্বার সিস্টেম খাটবে কমন নাউনের ক্ষেত্রে, ঠিক আছে? কালেকটিভ নাউনের ক্ষেত্রে কখনো কখনো খাটে, কখনো কখনো খাটে না। যেহেতু খাটে সেহেতু আমি ধরে নিচ্ছি যে আমাদের নাউনের ভিতরে কমন নাউন এবং কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমাদের কি নাম্বার সিস্টেম খাটে। হলো। এবার সংজ্ঞার দ্বিতীয় অংশটা ছিল যে প্রোনাউনের ক্ষেত্রে। প্রোনাউন তো 8 প্রকার। ও হ্যাঁ, এখন আপনি যদি কমন নাউন, কালেকটিভ নাউন সম্পর্কে বেশি মানে জ্ঞান অর্জন করতে পারেন, তাহলেই আপনি নাম্বার সম্পর্কে একটা ভালো কি করতে পারবেন, মানে নলেজ অর্জন করতে পারবেন। তো আপনার যদি কমন নাউন বা কালেকটিভ নাউনের প্রবলেম থাকে, আমি ক্লাস নিচ্ছি নাউন মিশন 2.0 এনটি, অর্থাৎ নাউন ট্রিতে আমরা পুরো নাউনের যে 5টা 6টা প্রকারভেদে ভাগ করছিলাম ওখানে আপনি দেখে আসতে পারেন, ওর বাইরে আর ক্লাস করা লাগবে না আমি মনে করি। তো যাই হোক, নাউন কমপ্লিট। এবার হচ্ছে প্রোনাউনের যে 8টা প্রকারভেদ আছে, প্রোনাউন নিয়ে আমার ক্লাস নেওয়া হয় নাই, প্রোনাউন নিয়ে পরবর্তীতে ক্লাস নিব, নাম্বারের পরে জেন্ডার, তারপর প্রোনাউনের ক্লাস নেব। ওকে, যে 8টা টাইপ আছে তার ভিতরে প্রত্যেকটা টাইপে আপনার নাম্বার সিস্টেম কাজে দিবে, ঠিক আছে? প্রত্যেকটাতে, শুধুমাত্র 2টা বাদে। কি কি? একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, আর আরেকটা হচ্ছে ইনডিফিনাইট। মানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে নাম্বার সিস্টেম ডিরেক্ট নট, মানে খাটবেই না, একেবারেই খাটবে না। আর ইনডিফিনাইটে কখনো কখনো খাটে, কখনো কখনো খাটে না। যেহেতু খাটে না সেহেতু আমরা এটা মানে নায়ের তালিকা অন্তর্ভুক্ত করে দিচ্ছি। তাহলে আমাদের কাজ করতে হচ্ছে কোন কোন জায়গা নিয়ে, রাইট ফর্ম, অ্যাবাউট, টেন্স, অনেক টপিক আছে, কিন্তু আমাদেরকে অতগুলো নিয়ে কাজ করতে হবে কিছুই না। জাস্ট কি কমন নাউন, একদম ধুমায় কমন নাউন পড়ে আসবো, যাতে কমন নাউনের নাম্বার সিস্টেমে আর কোনো ঝামেলা না হয়। কালেকটিভ নাউন সেই লেভেল, একই কথা। তারপরে প্রোনাউনের ভিতরে যে রিপ্লেসিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এগুলো আছে, এগুলো সম্পর্কে ধুমায় পড়ে আসবো, তারপরে নাম্বার সিস্টেমে হাত দিব। ওকে, তো আমি আশা করি আমাদের হচ্ছে যে
সংজ্ঞাটা মানে নাম্বারটা কি এটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এরপরে আমাদের দ্বিতীয় কাজটা কি ভাইয়া? দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদেরকে নাম্বার থেকে কি কি পড়া লাগবে জানেন? আমি একটু পড়াশোনা করলাম যে আমার অ্যাডমিশন বা চাকরি পরীক্ষাতে নাম্বার থেকে আমার কোন কোন জায়গায় ফোকাস দিচ্ছে। হ্যাঁ, বেশ কয়েকটা বই দেখলাম। তো ফোকাস দেওয়ার ক্ষেত্রে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করবো। 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে যে এখন পর্যন্ত আমি যেগুলো বললাম। আচ্ছা, আমার লাইভের কি অবস্থা? ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছিলাম যে কোন কোন জায়গাতে ফোকাস করছে 3 ক্যাটাগরি। 1 নাম্বার হচ্ছে জাস্ট আপনাকে বেসিক বলতে নাম্বারটা কি, হ্যাঁ, এটা জানা লাগবে। দ্বিতীয়ত জানা লাগবে হচ্ছে আমাদের রুলস, কয়েকটা রুলস জানা লাগবে এই নাম্বার সম্পর্কে, পুরো নাম্বারটা সম্পর্কে। মিশন 2.0 এর ফার্স্ট লেকচারে যেমন আমি পুরো নাউন ট্রি একটা দিয়েছিলাম না, ওটা এখানে আমি চেষ্টা করছি আর কি সংক্ষেপে, যেহেতু ফার্স্ট ক্লাস আমি খুব টাইমও নিব না, অল্পভাবে সেরে দেবো, এটা আমি চাচ্ছি আর কি। তো দ্বিতীয় হচ্ছে প্রকারভেদ, আর তৃতীয় হচ্ছে যে আমি যে অর্ডার সাথে এস যুক্ত করলাম বা ইএস যুক্ত করলাম বা আরো অন্যান্য যে ওয়ার্ড, ঠিক আছে, এগুলো যুক্ত করলাম, এগুলোর পরে এর উচ্চারণটা কি হবে। তারপরে নাম্বারের ক্যাটাগরি হচ্ছে 3টা। একটা হচ্ছে বেসিক, সংজ্ঞা সহ। বেসিক মানে আপনারা ওই বেসিক ভয় খেন, মানে অনেকে বেসিক বললে স্ট্রং বেসিক বলে হারিয়ে যায়, নিজেকে হোপলেস মনে করে, ওই বেসিক না, জাস্ট নাম্বারটা কি এই বেসিক। তারপরে হচ্ছে কিছু রুলস আর হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এখন আমাদের মানে যারা আমরা চাকরি প্রত্যাশী তাদের কোন জায়গায় ফোকাস দেবো, তাদের মেন জায়গা হচ্ছে এই রুলস 2 নাম্বার। মানে নাম্বারে এই কয়েকটা রুলস বাদে এর বাইরে কিচ্ছু নেই, ঠিক আছে। আমি চেষ্টা করলাম যে অনেক তো টপিক, এই টপিকগুলোকে আমি নাম্বারটাকে জাস্ট এক পেজে লিখব। পরীক্ষার সময়তে যাওয়ার সময় তো আমার তো নাম্বার সম্পর্কে এই 4টা-5টা পাতা পড়ার সময় নেই, এক পাতাতে আমি করার চেষ্টা করলাম। তো এক পাতাতে করে আমি এইভাবে নিয়ে আসছি, ঠিক আছে। আমি এখানে ফুল দিতে পারি নাই যেহেতু ভিডিওটা শর্ট করব, তবে অনেক অনেক আইডিয়া দিয়ে দেবো এখানে ফুল, আর ফুল ভিডিওটা আমি পরবর্তীতে রেকর্ড করে হচ্ছে ইউটিউবে দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, তো তাহলে আমাদের বুঝে গেলাম যে আমাদের ফোকাস দিতে হবে কোথায়, রুলসে। প্রথম বেসিক তো জানা হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে রুলস, তারপরে কাজটা কি প্রোনাউন্সিয়েশন। তো এখন আমরা রুলস, তো আমাদের যে রুলসগুলোকে বাছাই করে পড়তে হবে আমি সেই রুলসগুলো দিয়েছি। তো এই রুলসগুলো পড়ার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে 2টা ক্যাটাগরিতে ভাগ করতে হবে। একটা হচ্ছে ফরেন রুলস আর একটা হচ্ছে ইংলিশ রুলস। আগের গ্রামারগুলোতে হচ্ছে ইংলিশ রুলস বাদে ফরেন রুলস বিষয়টা ছিল না, কিন্তু ইদানিং হ্যাঁ বিভিন্ন পরীক্ষাতে, বেসিক্যালি বিশেষ পরীক্ষাতে প্রশ্নগুলো দেখলাম আমি যে ফরেন প্লুরালস থেকে পরীক্ষাতে দিয়ে দিচ্ছে। আপনি বিশ্বাস করবেন না, আমি দেখলাম যে ফরেন প্লুরালস থেকে হচ্ছে আপনার 37, 38 এবং হচ্ছে 39 বিসিএস প্রশ্ন আসছে। এরপরের হচ্ছে 42-এর পরেরগুলো অ্যানালাইসিস আমার করা হয়নি, করতে হবে। দেখলাম যে এখানে হচ্ছে 37, 38, 39 বিসিএস প্রশ্ন আছে শুধুমাত্র ফরেন প্লুরালস থেকে। তাহলে কতটা ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট বিষয়টাকে আমরা মাত্র কয়টা 7টা রুলস দিয়ে শেষ করে দেব। যত ফরেন ওয়ার্ড আছে, ফরেন প্লুরাল আছে, আমরা মাত্র 7টি রুলস দিয়ে সেটি কভার করব। সেই 7টি রুলস হচ্ছে এখানে। হ্যাঁ, দেখেন 1 নম্বর হচ্ছে কি যে আমি সংক্ষেপে, একেবারে সংক্ষেপে, মানে লাস্ট পর্যায়ে আপনার পড়া হয়ে গেছে, আপনি জাস্ট এটা দেখে পরীক্ষা দিতে চলে যাবেন, জাস্ট 10 থেকে 20 মিনিটের কাজ, ঠিক আছে। তো সংক্ষেপে আমি দিয়েছি, কোন ওয়ার্ডের শেষে যদি আম থাকে, এই যে ওয়ার্ডের শেষে, ওয়ার্ডের শেষে যদি আম থাকে, ঠিক আছে, এগুলো কিন্তু ফরেন প্লুরাল। আচ্ছা, ফরেন প্লুরাল জিনিসটা কি একটু বলি। ফরেন প্লুরাল জিনিসটা হচ্ছে যে আমাদের বাংলা ভাষাটা কিন্তু শুদ্ধ না। এই বাংলা ভাষাতে আছে আপনার উর্দু ভাষা, আছে হিন্দি ভাষা, আছে ইংলিশ ভাষা, একটা জগা খিচুড়ি না, একটা মিশাল না। হ্যাঁ, অবশ্যই মিশাল,
তো ইংলিশ ভাষাতেও শুধুমাত্র ইংলিশ নাই, ওইখানে আপনার ল্যাটিন, ফ্রেঞ্চ, হিব্রু, গ্রিক এই ওয়ার্ডগুলো রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, লাইক আমার ঠিক চলতেছে তো। চলছে, ঠিক আছে, লাইট ঠিক আছে। প্রথম লাইট তো কেটে গেলে তখন আবার ঝামেলা। যাক, ঠিক আছে। তো ইংলিশে তেমন হচ্ছে আপনার এই গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ, হিব্রু এই ভাষাগুলো রয়েছে। তো ফরেন প্লুরাল হচ্ছে যে ইংলিশ কিছু যে ওয়ার্ডগুলার প্লুরাল আমরা হচ্ছে ইংলিশ যে রুলসগুলো রয়েছে সেগুলো দিয়ে প্লুরাল করতে পারি না। যেটা ভাষা যদি গ্রিক হয় তাহলে গ্রিক ভাষার নিয়মে ওই ওয়ার্ডটার প্লুরাল করতে হবে। যদি ওই ওয়ার্ডটা ল্যাটিন হয় তাহলে ওই মানে ওয়ার্ডটার প্লুরাল আমাকে ল্যাটিন ভাষার নিয়মে করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফরেন প্লুরালস। তো ফরেন প্লুরালস ওয়ার্ডগুলো আরেকটা বিষয় হচ্ছে নাম্বার আপনাকে চেঞ্জ করার জন্য বা এটা আয়ত্ত করার জন্য আপনাকে পুরো সেন্টেন্সটা পড়তে হচ্ছে না। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, কারণ পুরো সেন্টেন্স পড়ে যে ট্রান্সলেট বা আরো অন্যান্য যে শব্দগুলো বসাতে হয় উইথ ক্লু উইথাউট ক্লু এগুলো একটা ঝামেলার বিষয়। কিন্তু এটাতে জাস্ট আপনি ওয়ার্ডটা দেখবেন, ওয়ার্ডের শেষে ওয়ার্ডের মিডিলে একটু চেঞ্জ করবেন, প্রথমে কিছু নাই, ওয়ার্ডের শেষে মিডিলে কিছু চেঞ্জ করবেন, দ্যাটস ওকে, ফাইন। তো ফরেন প্লুরাল এক নম্বর রুলটা হচ্ছে আপনার শেষে যদি আম থাকে, যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটার শেষে যদি আপনার আম থাকে তাহলে আপনি দুইটা নিয়মে ওটাকে প্লুরাল করতে পারবেন। এক নাম্বার হচ্ছে ওই আমটাকে এতে কনভার্ট করবেন, ঠিক আছে, আর দুই নাম্বার হচ্ছে আম থাকবে তার সাথে এস যুক্ত করবেন। আমি একটা উদাহরণ দিই, অ্যাজেন্ডাম। আমার উদাহরণটা হচ্ছে কি অ্যাজেন্ডাম, এটা হচ্ছে একটা ফরেন ওয়ার্ড, এটার এখন আমরা প্লুরাল করব। কি করব, এই যে শেষে হচ্ছে আমাদের কি আছে, আম, শেষে হচ্ছে আমাদের আম। দুইটা নিয়ম, একটা হচ্ছে আমটাকে এতে কনভার্ট করব, অ্যাজেন্ডা, জাস্ট আমটাকে এতে কনভার্ট করলাম। আর আরেকটা হচ্ছে কি যে আমে পুরোটার সাথে এস যুক্ত করে দেবো, কি অ্যাজেন্ডামস। কমপ্লিট এক নম্বর রুলস। দুই নম্বর রুলসটা কি বলছে দেখেন, দুই নম্বর রুলসটা বলছে যে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়ান থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি ওন থাকে তাহলে এই ওনটা ডিরেক্ট এতে কনভার্ট হয়ে যাবে। কোনো একটা ওয়ার্ড দেখলেন আপনি, বললেন যে এটাকে তুমি কি করো, প্লুরাল করো, তো ওটার শেষে যদি আপনি ও এন দেখতে পান তাহলে ও এনটাকে কি করবেন, জাস্ট এতে কনভার্ট করে দিবেন। আমি একটা ওয়ার্ড দিলাম হচ্ছে ফিনোমেনন, ঠিক আছে, এই যে শেষে আমাদের কি আছে ও এন, তাহলে এই ও এন কে কিসে কনভার্ট করব, এতে, জাস্ট ফিনোমেনা, PHENO জাস্ট ওয়ান এর জায়গাতে এ যোগ হয়ে গেল। ওকে, এরপরে হচ্ছে যে ইজ, কোন শব্দের শেষে যদি আপনার ইজ থাকে, মানে আইএস থাকে, তাহলে এই আইএসটাকে আপনি ইএস এ কনভার্ট করে দিবেন। ঠিক আছে, আইএসটাকে ইএস এ কনভার্ট করে দিবেন। আইএস যুক্ত ওয়ার্ড হচ্ছে আপনার অ্যানালাইসিস, বলে দিলাম। এই যে অ্যানালাইসিস ওয়ার্ডটা অনেক পরিচিত না, মনে হচ্ছে ইংলিশ ওয়ার্ড, কিন্তু এটা ইংলিশ না, এটা কিন্তু ফরেন ওয়ার্ড। ঠিক আছে, ইংলিশ ভাষা ব্যবহার হয়। তাহলে অ্যানালাইসিস, এই যে শেষে হচ্ছে আমাদের কি আছে, আইএস আছে, আইএসটা কি হবে, ইএস এ কনভার্ট হয়ে যাবে। তাহলে অ্যানালাইসিস, ওকে, ডান। এরপরে কি আছে, আস, কোন শব্দের শেষে যদি আস থাকে, ঠিক আছে, তাহলে ওই আসটা হচ্ছে আই কনভার্ট হবে। আসটা কি হবে, আই কনভার্ট হবে, অথবা ওই ওয়ার্ডটার সাথে ইএস যুক্ত হবে। এই যে আমি যেভাবে শর্টকাটে লিখছি আপনারা ওইভাবে লিখবেন, হ্যাঁ, তাহলে আপনাদের কি হবে, বুঝতে সুবিধা হবে। এই আস দিয়ে এরকম একটা শব্দ, যেমন ধরেন হচ্ছে ফোকাস, ফোকাস, কি আছে আমার শেষে হচ্ছে এখানে ই আছে না, আস আছে না, এই আসটা হচ্ছে আমাদের আই কনভার্ট হবে। দুইটা নিয়ম, এই যে স্ল্যাশ দিয়ে আমি দুইটা নিয়ম বুঝেছি। একটা হচ্ছে আসটা আই কনভার্ট হবে, মানে হচ্ছে ফো কি, ঠিক আছে না, আসটা হচ্ছে আমাদের কি হলো, আই কনভার্ট হলো। আর আরেকটা হচ্ছে এই ফোকাসের সাথে আপনি ইএস যোগ করবেন, ফোকাসের সাথে FOCUSES, ফোকাসেস। ঠিক আছে, তাহলে আমি আশা করি আপনারা কি করছেন, বুঝতে
পার্সেন্ট। এখানে একটা এনবি দেওয়া আছে, ঠিক আছে। এনবির মানে হচ্ছে যে এর একটা ব্যতিক্রম আছে। এনবির মানে হচ্ছে এর একটা কি আছে, ব্যতিক্রম আছে। এই যে আমি একটা এরকম ওয়ার্ড বললাম যে জেনাস, GENUS, জেনাস। তো এরও তো শেষে হচ্ছে আপনার কি আছে, আস আছে, তাই না? এরও শেষে হচ্ছে কি আছে, আমাদের আস আছে। তাহলে কি এটা হচ্ছে জেনি, জেনি হবে নাকি জেনিয়াসেস এরকম হবে? হ্যাঁ, কোনোটাই হবে না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যতিক্রম। এটাকে ব্যতিক্রম দুই একটা ওয়ার্ড আছে, এগুলো আমরা মুখস্থ করে নেব। এটা হচ্ছে জেনেরা, এটা হবে কি জেনেরা, জেনেরা। ওকে, তাহলে আমি আশা করি আপনারা কি করেছেন, বুঝতে পারছেন। এবার হচ্ছে ইউ। কোন শব্দের শেষে যদি, মানে ফরেন শব্দের শেষে যদি ইউ থাকে, তাহলে ওটাতে আমরা হচ্ছে হয় এক্স যোগ করব অথবা এস যোগ করব, ঠিক আছে। এরকম একটা ওয়ার্ড হচ্ছে আপনার ইউ। আচ্ছা, বান্ডু। বান্ডু হচ্ছে চুলের ফিতা, চুলের ফিতা, বান্ডু, BANDEAU, ঠিক আছে। এই যে শেষে আমাদের কি আছে, ইউ আছে, শেষে আমাদের ইউ আছে। তাহলে এই ইউটা কনভার্ট হয়ে যাবে কিসে, হয় এক্স এ নয় এস এ। তো আমি এস দিয়ে একটা করে দিতে পারি, BANDEAU, এস, বান্ডুস। ওকে, ফাইন, কমপ্লিট। তারপর হচ্ছে এ। কোন বিদেশি শব্দের শেষে, মানে ফরেন শব্দের শেষে যদি আপনার এ থাকে, তাহলে আপনি এটাকে প্লুরাল করতে পারবেন তিন ভাবে। হয় ই যুক্ত করবেন, অথবা টি এ যুক্ত করবেন, অথবা এস যুক্ত করবেন, ঠিক আছে। এরকম একটা ওয়ার্ড যদি উদাহরণ দিই আমি, তাহলে এ না, এলাম না। আচ্ছা, এরকম একটা উদাহরণ না, এলাম না, এলাম না। এই যে শেষে আমাদের কি আছে, এ আছে না, শেষে আমাদের হচ্ছে এ আছে, এলাম না। তাহলে এটাকে হয় এলাম নি, অথবা এলাম নাটা, অথবা এলাম নাস, যেটা ইচ্ছা। আমি এলাম নি করে দিলাম আর কি, ALUMNE, এলাম নি, ঠিক আছে। আমি একটা কথা, আচ্ছা আর একটা করে নিই, তারপর হচ্ছে কথাটা বলতেছি। আরেকটা হচ্ছে কি, ইএক্স যদি থাকে, তাহলে ইএসটা হচ্ছে আইসিই তে কনভার্ট করে দেব, অথবা ইএস যুক্ত করে দেব, ঠিক আছে। এর উদাহরণ যদি দিই, উদাহরণ দিলে সহজে বোঝা যায়। অ্যাপেক্স, APEX, অ্যাপেক্স। তাহলে আমাদের শব্দের শেষে কি আছে, ইএস আছে। এটাতে কি হবে, হয় হচ্ছে আইসি যুক্ত করতে হবে, মানে আইএক্স বা ইএক্সটাকে হচ্ছে আমরা আইসিইএস তে কনভার্ট করব, এক নাম্বার নিয়ম। আচ্ছা, আমি এটা দেখাই, আমি কনভার্ট করি। ফার্স্ট অফ অল এপি, হ্যাঁ, ইএক্সটা হয়ে যাবে আইসিইএস, অ্যাপিসেস। অথবা আপনি এটাতে ব্যবহার করতে পারেন ইএস, মানে হচ্ছে APEX, তারপর হচ্ছে ইএস, অ্যাপেক্সেস। হ্যাঁ, ঠিক আছে। আমি এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে উদাহরণটা থাক না, এটা জাস্ট হচ্ছে বোঝানোর জন্য দিলাম। এইভাবে আপনারা তো এটা তুলবেন। এই যে এখানে হচ্ছে দেখেন যে অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো। এই অ্যারো চিহ্নর মানে হচ্ছে যে আপনার এই আমটা, ও এনটা, ইসটা, তবে ইউএসটা, এই যে এখানে দেখেন দেওয়া নাই, এখানে দেওয়া নাই, এখানে দেওয়া আছে। এই অ্যারো চিহ্নের মানে হচ্ছে যে আইএক্স বা ইএক্সটা আপনার এটাতে কনভার্ট হবে, ইসটা ইএসে কনভার্ট হবে। আর যেটাতে দেওয়া নাই সেই শব্দটা পুরোটা থাকবে, তার শেষে এক্স বা এস যুক্ত হবে, ঠিক আছে। তাহলে আমি আশা করি আপনারা এটা কি করেছেন, বুঝতে পারছেন। 9, ফরেন রুল আর নেই, ফরেন রুল আর নেই, এই 7টাই। তবে এখানে হিব্রুর কয়েকটা ওয়ার্ড আছে, হিব্রু, হ্যাঁ, হিব্রু আর হচ্ছে ফ্রেঞ্চ, বেশি না, মাত্র হচ্ছে 3-4টা আছে। ওয়ার্ডটি একটু মুখস্থ করলে আমাদের ফরেন যে ওয়ার্ডই আসুক আমরা মুখস্থ করতে পারবো না। আমি আশা করি আপনারা সহজে পারবেন। হ্যাঁ, তাহলে এরপরে আমরা যাব হচ্ছে আমাদের কি, ইংলিশ প্লুরালে, ঠিক আছে। ফরেন প্লুরালকে আমরা এই 7টা রুলেই সীমাবদ্ধ করতে পারছি, কিন্তু ইংলিশকে পারবো না। ইংলিশের রুলসগুলো একটু বেশি আছে, এটাতে 7টা, ওইটাতে হচ্ছে 10-12টা আছে, ঠিক আছে। তো আমি 10-12টা আলোচনা করবো না, জাস্ট 8টা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আমার লাইভের কি অবস্থা, ঠিক আছে। লাইভ আমার ঠিক আছে, সমস্যা নয়। একটু অপেক্ষা করি আমরা। লাইভ আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আমি আশা করি আপনারা হচ্ছে ফরেন প্লুরাল সম্পর্কে বুঝে গেছেন, কমপ্লিটলি বুঝে গেছেন। এবার আমরা কি করব, ইংলিশ প্লুরাল। ঠিক আছে, এবার আমরা হচ্ছে ইংলিশ প্লুরাল। তো চলুন এবার আমরা কি করি, ইংলিশ প্লুরাল সম্পর্কে পড়াশোনা করি। তো ইংলিশ প্লুরালে হচ্ছে আমাদের সেম কথা, সেম কাহিনী। হ্যাঁ, ইংলিশ প্লুরালে আমরা বললাম যে এখানে মোটামুটি হচ্ছে 12-13টি রুলস আছে। তার ভিতরে আমি এখানে জাস্ট 8টাকে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, এই 8টা সম্পর্কে একটু 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 বিস্তারিত জানি। তো ওটার মধ্যে বিস্তারিত জানো, জাস্ট একটু বিস্তারিত। ঠিক আছে, চলো শুরু করি। অনেক লেট হয়ে গেল, অনেক লেট হয়ে গেল। আর একটু পরে আমরা হচ্ছে লাইভটা শেষ করে দেবো, সমস্যা নেই, আর একটু। তাহলে ইংলিশ প্লুরাল 1 নাম্বার হচ্ছে যে ইংলিশে অনেক ওয়ার্ড আছে, এটার কোনো নিয়ম নাই, জাস্ট সিম্পল সাধারণ। অর্ডার শেষে কি যোগ করে দেবো, এস যুক্ত করে দেবো। যেমন বয়, BOY, প্লুরাল বয়েস, কি বয়েস। আরেকটা যদি উদাহরণ দিই, গার্ল, GIRL, গার্ল, প্লুরাল কি GIRLS, গার্লস। ঠিক আছে, আরেকটা বিষয় আমি আপনাকে বলি, আপনি যদি ইংলিশ পিপাসু হন, ইংলিশ ভাষাটাকে মানে হ্যাক করার জন্য দেখেন, আপনি যখন নাম্বার সিস্টেমটা, এই যে ফরেন প্লুরাল কোনটা হচ্ছে আপনার গ্রিক, কোনটা ব্রিটিশ, কোনটা ল্যাটিন, হ্যাঁ কোনটা হিব্রু, এগুলো যদি একটু পড়েন, আপনার কিন্তু ভিতরে অন্যরকম লেভেলের একটা চিন্তাধারা আসবে, ভাষাটা সম্পর্কে অন্যরকম লেভেলের একটা চিন্তাধারা আসবে। ঠিক আছে, আমি আপনাকে মোটিভেটেড দিতে পারবো না, হ্যাঁ, কিন্তু ইংলিশটাকে নিজের করে নেওয়ার জন্য যতটুকু বলার আমি ততটুকু বলতে পারবো। ঠিক আছে, আমি আপনাকে মোটিভেটেড দেওয়ার মতো পর্যায়ে যেতে পারিনি, কিন্তু ইংলিশ বিষয়টা যে কঠিন না এইটা রিপ্রেজেন্ট করতে পারবো, এটা আমি নিজের প্রতি বিশ্বাস করি। আর আমি এটাও মানি যে হ্যাঁ, আপনারা আমার লেকচার বুঝতে পারেন বা আমাকে সেভাবে নেন, আমি আমার ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে সেটা বুঝতে পারি, সমস্যা নাই। অনেকে আমাকে ইনবক্সও বলে যে না ঠিক আছে। আর একটা বিষয় ভালো লাগে যে যারা বুঝতে পারে না প্রশ্ন, তারা হচ্ছে আমাকে ইনবক্সে বলে, সমস্যা নাই, ইনবক্স কমেন্ট যেখানে ইচ্ছে আপনারা বলবেন, আমি আপনাদের জন্য অলওয়েজ আছি, যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করবেন। 2 নাম্বার হচ্ছে যে কোনো শব্দের শেষে, এগুলো ইংলিশ শব্দ, যদি এস থাকে, ডাবল এস থাকে, SH থাকে, CH XZ, SSCH, হ্যাঁ, ডাবল এস SH CH XZ যদি থাকে, তাহলে কি করবেন, ওই শব্দটার শেষে ES যুক্ত করে দিবেন, ওই শব্দটার শেষে ES যুক্ত করে দিবেন। এখানে একটু কথা আছে, এই যে CH আছে না, এই CH এর উচ্চারণ যদি আপনার চয়ের মতো হয়, চয়ের মতো, তাহলে আপনি যুক্ত করবেন কি, চয়ের মতো হলে আপনি যুক্ত করবেন ES। বাট যদি উচ্চারণটা কয়ের মতো হয়, মানে অড্ডা আছে লাস্টে CH দেখতে পাইছেন, কিন্তু উচ্চারণটা হচ্ছে কয়ের মতো, তাহলে আপনি যুক্ত করবেন কি, ওখানে ES যুক্ত না করে আপনি ওখানে যোগ করবেন হচ্ছে ES। ঠিক আছে, CH এর ওয়ার্ডগুলো খুব ছোট হয়। যদি CH যুক্ত ওয়ার্ডটির উচ্চারণ চয়ের মতো হয়, তাহলে আপনি যুক্ত করবেন ES। বাট যদি উচ্চারণটা কয়ের মতো হয়, তাহলে আপনি যুক্ত করবেন হচ্ছে ES। হ্যাঁ, আমি দুইটা উদাহরণ দিই, দুইটা উদাহরণ দিই। আর হচ্ছে বেঞ্চ, আর হচ্ছে কি বেঞ্চ, BENCH। এই যে দেখেন CH আছে এবং উচ্চারণটা কিসের মতো হচ্ছে, চয়ের মতো, তাই না, উচ্চারণটা হচ্ছে চয়ের মতো, চয়ের মতো যদি হয় তাহলে শেষে কি যুক্ত হবে, ES, মানে বেঞ্চেস, BENCHES, বেঞ্চেস। ওকে, ডান। এরপরে হচ্ছে ক, ওই CH শব্দের শেষে CH থাকবে, কিন্তু যদি উচ্চারণটা ক এর মতো হয় তাহলে যুক্ত হবে কি ES। এরকম একটা ওয়ার্ড হচ্ছে মনার্ক, হ্যাঁ, MONARCH, মনার্ক, মনার্ক মানে কি, রাজা। তাহলে এখানে আছে CH, কিন্তু CH এর উচ্চারণটা এখানে কিসের মতো, ক এর মতো, আর এখানে কিসের মতো ছিল, চ এর মতো। তাহলে এখানে মোনার্কেস হবে না, এখানে মোনার্কস, মানে জাস্ট এস যুক্ত হবে, কি হবে, MONARCHS, মোনার্কস। ঠিক আছে, তাহলে আমি আশা করি এই রুলটাও বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আপনার কোন শব্দের শেষে যদি F বা FE থাকে, তাহলে এই যে আবার অ্যারো চিহ্ন, আপনি F বা FE কে কিসে কনভার্ট করবেন, ভিতে।
ভি তে কনভার্ট করে এক্সট্রা ইএস যুক্ত করবেন, ঠিক আছে? ভি তে কনভার্ট করে এক্সট্রা ইএস যুক্ত করবেন। আমি এরকম একটা ইয়ে দিই যে লাইফ, LIFE, ঠিক আছে? এই যে শেষে কি আছে, এফ ই আছে না, শেষে আছে FE, তাহলে এটা হচ্ছে কনভার্ট হবে ভি তে, LIV হলো, আর এক্সট্রা হচ্ছে ইএস। নাইস, হলো। এই রুলসটা গেল। ও এখানে NB আছে, এই এফ এর ক্ষেত্রে হচ্ছে NB আছে আপনার, হ্যাঁ, মানে এনবির ক্ষেত্রে একটু হচ্ছে কি আছে, ঝামেলা আছে। ঝামেলা না, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর শেষে আপনার হচ্ছে এফ থাকবে। হ্যাঁ, যাই হোক, দুঃখিত, একটু টাইম লেগে গেল, সমস্যা নাই, আমরা ঠিক আছে। তো যেখানে ছিলাম যে কোনো কোনো ওয়ার্ডের হচ্ছে শেষে আপনার কি হবে, যদি এফ বা এফই থাকে তাহলে সেটা কনভার্ট হয়ে ভি হবে, তারপরে দিয়ে এস যুক্ত হবে, এটা আমরা দেখলাম। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর শেষে এফ আছে কিন্তু ওটা ভি কনভার্ট হয়ে ইএস যুক্ত হবে না, ওটা একটু ব্যতিক্রম, হ্যাঁ, ওটা হচ্ছে একটা ব্যতিক্রম। এরকম যদি আমি একটা উদাহরণ দিই তাহলে দেখেন হচ্ছে রুফ, ROOF, রুফ, এই যে শেষে কিন্তু এফ আছে, হ্যাঁ, এই এফটা হচ্ছে তাহলে কি ইয়া হবে, ভিতে কনভার্ট হবে না ভাই, এটা ভিতে কনভার্ট হবে না, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে জাস্ট এস যুক্ত হবে, মানে এফ থাকবে, জাস্ট প্লুরাল করার জন্য শেষে এস যুক্ত হবে, মানে ROOFS, রুফস। ঠিক আছে, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমাদের নেক্সট রুলসটা হচ্ছে যে কোনো শব্দের শেষে যদি ও থাকে এবং তারপরে যদি কনসোন্যান্ট, মানে তার সামনে যদি কনসোন্যান্ট থাকে তাহলে শেষে আমাদের কি যুক্ত হবে, ইএস। উদাহরণ যদি দিই তাহলে উদাহরণ হবে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। দেখেন তো লাস্টে ও আছে না, আর ও এর পূর্বে কি আছে, একটা কনসোন্যান্ট আছে, তাহলে এর শেষে কি যুক্ত হবে, এস। তাহলে আমরা এখানে কি করতে পারি, কি ম্যাঙ্গোস, GOES, ম্যাঙ্গোস। এখানেও NB আছে, মানে এখানে হচ্ছে ব্যতিক্রম আছে, এখানেও কি আছে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে ওর শেষে হচ্ছে কি আছে, ও আছে এবং তার পূর্বে কনসোন্যান্ট আছে কিন্তু সেখানে ইএস যুক্ত না হয়ে এস যুক্ত হয়। এরকম ওয়ার্ড হচ্ছে আপনার ফটো, PHOTO, ফটো, ফটো। এই যে দেখেন শেষে ও আছে তারপরে কনসোন্যান্ট আছে কিন্তু এখানে ইএস যুক্ত হবে না, জাস্ট এখানে হবে ফটোস, PHOTOS। এরকম ওয়ার্ডগুলো খুব কম, ব্যতিক্রম ওয়ার্ডগুলো খুব কম। আমরা একটু যদি বই খুলে দেখেন ব্যতিক্রম ওয়ার্ডগুলো খুব কম। তারপরে হচ্ছে কি হলো, ও হলো না, তারপরে হচ্ছে ওয়াই। ওয়াই এর পূর্বে যদি কনসোন্যান্ট থাকে, ওয়াই এর পূর্বে কনসোন্যান্ট থাকে, আপনাকে নাম্বার চেঞ্জ করতে বললো, দেখলেন যে হচ্ছে নাম্বারের শেষে হচ্ছে ওয়াই আছে এবং তারপরে কনসোন্যান্ট আছে, ঠিক আছে? তাহলে আপনি ওয়াইটাকে আই কনভার্ট করবেন, তারপরে ইএস যুক্ত করবেন। এখন একটা কথা হতে পারে যে ভাই প্রথমে একটা উদাহরণ দিয়েছিলেন যে শেষে ওয়াই, শেষে যদি ওয়াই থাকে তারপর কনসোন্যান্ট থাকে, এই দেখেন এখানে কিন্তু ভাওয়েল আছে, এই কারণে ওটা হচ্ছে প্রযোজ্য হবে না, এটা আলাদা রুলস, ওইটা হচ্ছে এমনি এমনি সিম্পল, এটা সাধারণ। হ্যাঁ, তাহলে ওয়াই এর পূর্বে যদি কনসোন্যান্ট থাকে তাহলে ওয়াইটা আই কনভার্ট হবে এবং তারপরে ইএস যুক্ত হবে। এরকম একটা উদাহরণ যদি দিই, কাউন্ট্রি, COUNTRY, কাউন্ট্রি, ঠিক আছে? ওয়াই আছে এবং তার পূর্বে কনসোন্যান্ট আছে, তাহলে এটা কি হবে, কাউন্ট্রিজ, TRIES, কাউন্ট্রিজ, হলো। এরপরে ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে জাস্ট সিম্পলি এস যুক্ত হবে। মানকি, যেমন হচ্ছে মানকি, MONKEY, মানকি, ওয়াই এর পূর্বে হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েলটা হচ্ছে কি হবে আপনার, এটা নাম্বার চেঞ্জ করলে কি হবে, প্লুরাল, জাস্ট এস যুক্ত হবে, মানকিস, MONKE, হ্যাঁ, তারপরে হচ্ছে
ওয়াই থাকবে, জাস্ট এস যুক্ত হবে, মানকিস। তো যাই হোক, তারপরে রুলটা হচ্ছে ভাওয়েল চেঞ্জ, মানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর মিডিলে ভাওয়েলটা পরিবর্তন করে প্লুরাল করতে হয়, তারপর আছে হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট দুটোই পরিবর্তন করে। যাই হোক, এগুলো নিয়ে আর বলতে চাচ্ছি না, অনেক প্রথম লাইভ ক্লাস হিসাবে অনেক বেশি হয়ে গেল। ওরে বাপরে, অনেক সময় হয়ে গেছে। যাই হোক, ধৈর্য সহকারে এতক্ষণ আমার ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর বিষয় হচ্ছে যে আমার এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, যেহেতু প্রথম লাইভ ক্লাস। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমি আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলবেন। আর এটা তো হচ্ছে জাস্ট অল্প দিলাম, হ্যাঁ, আরও ফুল ক্লাসটা আমরা হচ্ছে পরবর্তীতে রেকর্ড করব। যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে হয় আমাকে ইনবক্সে, নয় আমার যে পোস্টগুলো দিই সেখানে হচ্ছে কমেন্টে আপনি বলতে পারেন, বক্সেও বলতে পারেন। আমি পরবর্তীতে ভিডিওটা তাহলে সেই প্রশ্নের উপর নির্ভর করে কি করব, তৈরি করব। ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো আপনাদের জন্য ক্লাস নিতে পারি, ইংলিশটা সহজ করে দিতে পারি। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনার ফ্যামিলির জন্য দোয়া করব, যাতে আপনি সহ আপনার ফ্যামিলির সবাই সুখে শান্তিতে থাকেন এবং আপনার আশেপাশে যত মানুষ আছে সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার লাইভ ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।